তোমার নামে নীলছে তারা গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাহুদরের বাঁধনে শক্ত করে জড়িয়ে ধরে মেঘ তার স্বামীকে। অতিরিক্ত রক্তকরণের কারণে আদ্রিয়ানের শরীর নিস্তেজ হয়ে যায়। ধীরে ধীরে সমস্ত দেহের ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ে মেঘের উপর। থুতনি ধরে মাথা উঁচু করে আদ্রিয়ানের মুখশ্রীর দিকে তাকায় মেঘ। দীর্ঘ সময় ধরে ঠান্ডা জলে ভিজে থাকার ফলে চোখ মুখ রক্তিম হয়ে লাল বর্ণ ধারণ করছে। গম্ভীর মুখ শুকিয়ে ফোকাশে হয়ে গেছে। আদ্রিয়ানের প্রতি বেশ মায়া হয় মেঘের। ফারহানের প্রপোজে রাজি হলে আদ্রিয়ানের কষ্ট পাবে, সেটা মেঘ জানত। কিন্তু আদ্রিয়ান যে আত্মহত্যা করবে তা হয়তো মেঘ বুঝতে পারেনি। যদি আর একটু দেরি করে মেঘ বাড়ি ফিরত বা ওয়াশরুমে যেত, তবে কি যে হতো তা ভেবে মেঘের কলিজা কেঁপে ওঠে। আদ্রিয়ানের মতো এমন ম্যাচিউর, বুদ্ধিমান, শান্ত ব্যক্তি আত্মহত্যা করার ভুল কি করে করলো? মেঘ কখনো চায় না আদ্রিয়ানের কোনো ক্ষতি হোক। আদ্রিয়ানের শাস্তি চায়, কিন্তু মৃত্যু নয়। কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু চাইবে না, কখন না। আদ্রিয়ান মেঘের কাছে শেষ সুযোগ চেয়েছিল। মেঘ তা দেবে, কিন্তু এটাই শেষ। রাত প্রায় 12টা। অজ্ঞানরত আদ্রিয়ানের মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে মেঘ। শরীরে প্রচুর জ্বর আদ্রিয়ানের। জ্বরের তীব্রতা ছাড়া শরীর কেঁপে উঠছে। কিন্তু আদ্রিয়ানের এখন কোনো হুঁশ নাই। জ্বর আর অতিরিক্ত রক্তকরণে অনেক আগে অজ্ঞান হয়ে গেছে। শরীরে এখন ভিজা শার্ট আর প্যান্ট জড়ান খোলা হয়নি। মেঘ আলতো হাতে আদ্রিয়ানের কপালে হাত ছোঁয়ায়। কপালে যেন জ্বরে পুড়ে যাচ্ছে। পানির মধ্যে বেশি সময় থাকলে জ্বর এসে পড়ার দাঁত রয়েছে আদ্রিয়ানের। কিন্তু এখন মেঘের বেশ চিন্তা হচ্ছে। প্রথমত, আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে। তাছাড়া তার শরীরে এখন অনেক জ্বর। বাসায় এখন মেঘ ছাড়া আর কোনো মানুষ উপস্থিত হয়। একা মেঘ এখন কি করবে? ঔষধ না খাওয়া অবধি জ্বর কমবে না। কিন্তু ঔষধ কি করে খাবে? আদ্রিয়ান তো অজ্ঞান হয়ে গেছে। সকাল অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু রাতে যদি জ্বরের তীব্র বেড়ে যায় তখন? মেঘের মাথায় এক পরিকল্পনা আসে। বিছানা থেকে উঠে বাক্স থাকা ঔষধ বের করে শক্ত কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করে ঔষধ গুঁড়ো করে এরপর পানির সাথে মিশিয়ে চামচ দিয়ে আদ্রিয়ানের টুটে দেয়। মাথা উঁচু করে ধরে যাতে ঔষধ গলা অবধি নামতে পারে। উষ্ণ চাঁদের নিচে ঢাকা পড়া আদ্রিয়ানের ভিজা শার্টের বোতামে হাত রাখে মেঘ। প্রথমে সংকোচ বোধ করলে ও আদ্রিয়ানের শরীরে জ্বরের তীব্রতা দেখে দ্রুত হাত চালায় মেঘ। উপরের অংশে শার্টের বোতাম খুলে দেয় মেঘ। বুকের ভেজা পশম চিকচিক করে উঠে। মেঘ সামান্য ডুব গিলে পুনরায় সারা দেহ অনাবৃত করে। এরপর শরীর থেকে শার্ট চড়ায়। কিন্তু ভেজা প্যান্টের কি করবে? টেবিলের উপর থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এসে ধীরে ধীরে ভেজা প্যান্ট সামান্য শুকায়। এরপর আদ্রিয়ানের শরীরে চাদর জড়িয়ে দিয়ে মেঘ তার রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে উষ্ণ জামা কাপড় পরিধান করে মেঘ সারাদিনে ক্লান্তি ভুলে গিয়ে বিছানায় বসে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। দুই চোখ জোড়া ঘুমে টলমল করছে মেঘের। ভীষণ টায়ার্ড তার শরীর। কিন্তু হঠাৎ মেঘের মস্তিষ্কে এক ভাবনার উদয় হয়। ব্যাগ থেকে ফোন বের করে কল লিস্টে থাকা ফারহানের নাম্বারে কল লাগায়। ফারহান তার নিজস্ব বাসায় বসে এখন ল্যাপটপে কাজ করছে। গভীর রাত অবধি জেগে কাজ করার অভ্যাস ফারহানের নাই। কিন্তু খুব শীঘ্রই ফারহান কয়েকদিনের জন্য বাংলাদেশে যাবে ঘুরতে, যার জন্য অগ্রিম কিছু কাজ করে রাখছে। ফারহান যখন ল্যাপটপে কাজ করছিল তখন হঠাৎ তার ফোন শব্দ বেজে ওঠে। পাশে থাকা ফোনের স্ক্রিনে মেঘের নাম্বার দেখে ফারহান অবাক হয়। এত রাতে হঠাৎ মেঘ ফোন করছে কেন? কোনো বিপদ হয়নি তো মেঘের? ফারহান দ্রুত ফোন রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি হঠাৎ এত রাতে কেন ফোন করছো? কোনো সমস্যা হয়েছে কি তোমার? তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। মেঘকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফারহান একাই একদমে সব কথা বলে ফেলল। অপর পাশে থাকা মেঘ বিরক্ত হয়ে বলল, ফারহান, প্রথমে আমার কথা শুনেন, এরপর না হয় আপনার মতামত দিয়েন। সরি মেঘ, বলো কেন করেছো এত রাতে আমায়? মেঘ কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হয়ে নীরব কণ্ঠে বলে ওঠে, ফারহান, কালকে আমরা দেখা করতে পারি কোনো রেস্টুরেন্টে। মেঘের দেখা করার কথা শুনে ফারহান খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ অবশ্যই মেঘ, তুমি বলো কোথায় দেখা করতে চাও তুমি? মেডিকেল কলেজের পাশে যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে। বিকাল 4টায় অপেক্ষা করব আমি। আপনি আসবেন ফারহান? অবশ্যই আসবো মেঘ, তবে কাল বিকালে দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হবে কাল। এখন ফোন রাখি।
আমার খুব ঘুম পেয়েছে। ওকে বাই মেঘ, গুড নাইট। গুড নাইট ফারহান। মেঘ ফোন রেখে দেয়। এরপর আদ্রিয়ানের রুমে চলে যায়। আজ সারা রাত মেঘ আদ্রিয়ানের সাথে থাকবে। আদ্রিয়ানের শরীরের অবস্থা ভালো নেই। রাতে জ্বরের তীব্রতা বাড়লে তখন কি হবে? তাছাড়া মেঘ আদ্রিয়ানকে প্রমিস করেছে তার সাথে আজ সারা রাত থাকবে। সকাল প্রায় 9টা। জানালা ভেদ করে আসা সূর্যের আলোর জলমলে রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মেঘের। চোখ পিট পিট করে তাকায় সে। বিছানার এক কোণায় বেডের সাথে হেলান দিয়ে বসে ঘুমিয়েছিল কাল সারা রাত। হঠাৎ মেঘের মনে পড়ে আদ্রিয়ানের কথা। পাশে তাকিয়ে দেখে বালিশে মাথা দিয়ে মেঘের হাত শক্ত করে ধরে বাচ্চাদের মতো মুখ করে ঘুমিয়ে আছে আদ্রিয়ান। ঘুমন্ত অবস্থায় আদ্রিয়ানের মুখশ্রী বরাবরই কিট বাচ্চাদের মতো হয়ে থাকে, ভীষণ আদুরে। মেঘ মাথা নিচু করে আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর নজর বুলায়, হাত দিয়ে শুয়ে দেয়। শরীরে জ্বর এখনো আছে, কিন্তু রাতের মতো তীব্র নয়। বেশ কিছুক্ষণ ঘুমন্ত আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে মেঘ। সময় বয়ে যায়, কিন্তু আশ মিটে না তার। কিন্তু সকালে রান্না করতে হবে মেঘের। কাল রাতে আদ্রিয়ান কোনো খাবার খায়নি। সকালে তাড়াতাড়ি খাবার খেয়ে ঔষধ খেতে হবে। মেঘ বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে রান্না করে চলে যায়। সকাল প্রায় 9টার সময় আদ্রিয়ানের জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে চোখ খুলে তাকায়। মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার। বিছানার চাদর সরিয়ে উঠতে যাবে, তখন আদ্রিয়ান খেয়াল করে তার শরীরে শার্ট নাই। নবীনবরণ অনুষ্ঠানে যাওয়ার সময় সাদা রঙের শার্ট পরেছিল আদ্রিয়ান। কাল হাতে কি হয়েছিল? হঠাৎ আদ্রিয়ান দেখলো তার হাতে ব্যান্ডেজ করা। সে বেশ অবাক হয়। মাথা চাপ প্রয়োগ করে রাতের সব ঘটনা মনে করার চেষ্টা করে। ফারহান আর মেঘের প্রপোজ করার ঘটনা। এরপর একই গাড়ি করে তাদের বাড়ি পৌঁছায়। আর এরপর আদ্রিয়ানের হাত কাটার ঘটনা কথা মনে পড়ে। কিন্তু আদ্রিয়ান কাল রাতে আত্মহত্যা করেছিল। তবে তাকে কে বাঁচিয়েছে? মেঘ। তার শার্টও মেঘ খুলেছে। রুমের আশেপাশে আদ্রিয়ান মেঘকে খুঁজে, কিন্তু কোথাও মেঘ নাই। আদ্রিয়ান তার কপালে হাত দিয়ে দেখে কপাল গরম, মানে তার জ্বর এসেছে। টেবিলের উপর মেডিসিন বাক্স পড়ে রয়েছে, কিন্তু মেঘ হঠাৎ আদ্রিয়ানের সেবা যত্ন কেন করবে? আগে আদ্রিয়ান অসুস্থ হলে করত, কারণ তখন মেঘ আদ্রিয়ানকে ভালোবাসত। কিন্তু এখন ফারহানকে ভালোবাসে। অবশ্য আদ্রিয়ান মেঘের টিচার হয়, হয়তো। এরপর অসুস্থতার সময় তার সেবা করেছে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আদ্রিয়ান। এরপর ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে আসে। আলমারি থেকে জামা কাপড় বের করে পরিধান করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। ড্রয়িং রুমে টেবিলের উপর খাবার সাজিয়ে রাখছিল মেঘ। হঠাৎ সিঁড়ির উপরে কার পায়ের শব্দ শুনে অবাক হয়ে তাকায় মেঘ। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে আদ্রিয়ান। আদ্রিয়ানের জ্ঞান ফিরে এসেছে। জ্বর কি কমছে এখন শরীরের, না জেদ দেখিয়ে নিচে চলে এসেছে? মেঘ আদ্রিয়ানের কাছে এগিয়ে গিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি এই শরীর নিয়ে নিচে আসতে গেলেন কেন? আমি এখনো খাবার রেডি, উপরে নিয়ে যাচ্ছিলাম। মেঘের কথার উত্তরে আদ্রিয়ান ছুটো জবাব দেয়, আমি এখন সুস্থ মেঘ। আদ্রিয়ানের কথা মেঘের বিশ্বাস হয় না। মেঘ আদ্রিয়ানের কপালে হাত দিয়ে দেখে, এখন ও শরীরে অনেক জ্বর। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, মিথ্যা কেন বলছেন? আপনার শরীরে অনেক জ্বর। আপনি রুমে গিয়ে বিশ্রাম নেন। আদ্রিয়ান আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেঘ, আমি ঠিক আছি। খাবার রেডি করো, কলেজে যাব আমি। আদ্রিয়ানের ব্যবহার কেমন জানি অদ্ভুত লাগছে মেঘের কাছে। এমন গম্ভীর আর রাগী কণ্ঠে আগে কথা বলতো না আদ্রিয়ান তার সাথে। যখন প্রথম আমেরিকায় এসেছিল, মেঘ বলে, আপনার শরীর অসুস্থ, আপনার কলেজে যাওয়ার প্রয়োজন নাই। মেঘের কথা শুনে আদ্রিয়ান ধমক দিয়ে বলে, আমার কোনো ব্রিসিয়ামের প্রয়োজন নাই মেঘ, আমি সুস্থ আছি। তুমি কি খাবার দিবে আমায় মেঘ, না আমি একা চলে যাব? আদ্রিয়ানের ধমক শুনে মেঘ বলে, আপনি রাগ করছেন কেন আদ্রিয়ান স্যার? কলেজের সময় হয়নি এখনো। তাছাড়া আমিও তো কলেজে যাব। তুমি কি আজ আমার সাথে কলেজে যাবে মেঘ? মেঘ অবাক হয়ে বলে, হ্যাঁ, কেন? আমি প্রতিদিন আপনার সাথে যাই কলেজে। না, আমি মনে করলাম হয়তো ফারহান চৌধুরী তোমার গাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে যাবে। আফটার অল হবু স্বামী হয় তোমার।